লেগে সামনে গেলে কালকে যাবি কথা আমাদের এখন রুটিনই দেয়নি আমাদের দেয় আমাদের দেয় না সিলেবাসে একটা পেন্সিল দিয়ে না তবে খেয়াল করো আমরা লাস্ট ক্লাসে যেখানে শেষ করছিলাম এদিকে একটা সবাই এদিকে কথা না আমরা লাস্ট ক্লাসে যেখানে শেষ করছিলাম এটা ছিল এরকম যে w ইকুয়াল হচ্ছে ডেল a ইনটু c সবাই একটু খেয়াল করে হ্যাঁ এটা লেখা দরকার না আগে একটু বুঝাই আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম কোন একটা বস্তুর পৃষ্ঠ যে ক্ষেত্রফল এই ক্ষেত্রফলটা বাড়লে বা কমলে বা বাড়াতে বা কমাতে তোমাকে একটা কাজ করতে হয় সেটা হচ্ছে w ইকুয়াল ডেল a ইনটু হচ্ছে t এবং লাস্ট ক্লাসে আমরা হচ্ছে একটা ম্যাথ দিয়ে শেষ করছিলাম ওই ম্যাথটা ছিল একটা পানির ফোঁটা বা হচ্ছে অনেকগুলা পানির ফোঁটাকে ভেঙে একটা ফোঁটায় পরিণত করা হয়েছে এখন আমরা এরকম ছিল একটা ম্যাথ আমরা দুটো ভাই মনে করে এরকম একটা বড় পানির ফোঁটা ছিল এই পানির ফোঁটাটাকে ভেঙে তুমি ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলা পানির ফোঁটা বানিয়েছো তাহলে এই ক্ষেত্রে আমাদের যে কৃত কাজটা ছিল সেই কৃত কাজটা ছিল w ইকুয়াল ডেল a t কিংবা এই ছোট ফোঁটাগুলা মিলায় একটা বড় ফোঁটায় বানাইছো এই ক্ষেত্রেও কৃত কাজ ছিল w ইকুয়াল ডেল a ইনটু t এখন তোমার কাছে ভাই প্রশ্ন পানির ফোঁটার পরিবর্তে আমরা যদি সাবানের ফোঁটা ব্যবহার করি বা সাবানের একটা বুদবুদ ব্যবহার করি বা একটা বাবল ব্যবহার করি একটা সাবানের বাবল মনে করো এরকম আছে এখন এই সাবানের বাবলটাকে ভেঙে তুমি ক্ষুদ্র দুইটা বাবলে বানাইছো তোমাদের কাছে ভাই প্রশ্ন বা দুইটা তিনটা যাই হোক অনেকগুলা বাবল এরকম ছোট 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 অনেকগুলা বাবল বানাইছো একটা বাবলকে ভাঙে এখন তোমার কাছে ভাই প্রশ্ন এই সূত্রে কি কোনো চেঞ্জ আসবে কিনা এই থিওরিটা আমরা লাস্ট ক্লাসে পড়াইছি তুমি ওইটা বুঝতে যে এই ফ্রেমটা যখন পড়াইছিলাম যারা ক্লাসে ছিল একটু দেখি বলতো ভাইয়া এরকম একটা সাবানের সারফেস দিয়ে আমরা বুঝাইছিলাম তাহলে এই সূত্রে ভাইয়া তোমাদের কাছে প্রশ্ন কোনো চেঞ্জ আসবে কিনা একটু চিন্তা করে বলো কি আসবে কারণ ক্ষেত্রফল তো চেঞ্জ না ক্ষেত্রফল তো চেঞ্জ হয়েছে এই ক্ষেত্রেও তো চেঞ্জ হয়েছে এই ক্ষেত্রেও চেঞ্জ হয়েছে এখানে একটা 2 আসবে বলো কেন দুই পাশে বলো তো ভাইয়া এইটা পড়ানোর সময় একটা 2 আনছিলাম মনে নেই তাইলে পানি যখন নাও পানির ভিতরটা তো ফিল-আপ থাকে তাহলে পানির পৃষ্ঠ বলতে একটা পৃষ্ঠ থাকে জাস্ট বাইরের পৃষ্ঠটা কিন্তু একটা সাবানের বুদবুদের পৃষ্ঠ কয়টা থাকে ভাইয়া দুইটা তাই এখানে একটা 2 দ্বারা কি হবে গুণ হবে তো আমরা এইভাবে লিখব আজকে টপিকটার নাম লেখো টপিকের নাম লিখে একটি স্যার তাহলে আগের ক্লাসটাতে কি আমরা 2 দিয়ে গুণ করব কোনটাতে ভাইয়া লাস্ট ক্লাসে ম্যাথটা করব ওটা কি সাবান ছিল না পানি ছিল পানি ছিল তাই তো 2 দ্বারা গুণ হবে না সাবানের ক্ষেত্রে সাবানের ক্ষেত্রে কারণ সাবানের সারফেস থাকবে দুইটা আর পানিতে একটা সারফেস বুঝছি অর্থাৎ খেয়াল রাখবা ভাইয়া পানির জন্য যা হবে সাবানের জন্য খালি 2 দ্বারা গুণ হবে কারণ সাবানের দুইটা সারফেস ঠিক আছে ভাই আচ্ছা দেখো একটি সাবানের বুদবুদের প্রসারণে কৃত কাজ আজকের টপিকটার নাম লেখো একটি সাবানের বুদবুদের প্রসারণে কৃত কাজ তাহলে আমরা একটা সাবানের বুদবুদ দেখালাম ঠিক আছে এটা হচ্ছে একটা সাবানের বাবল এটা হচ্ছে সাবানের একটা ছোট বাবল এটা হচ্ছে আমরা দেখলাম প্রাথমিক অবস্থা আর এটার যে ব্যাসার্ধ সেই ব্যাসার্ধটাকে ভাই এখানে দেখালাম r1 এই ব্যাসার্ধটাকে দেখালাম হচ্ছে আমরা r1 প্রাথমিক অবস্থাটার যে ব্যাসার্ধ এখন এই বুদবুদটা প্রসারিত হয়ে গেল এখন এই বুদবুদটা প্রসারিত হয়ে আমরা মনে করলাম কিছুটা বড় হলো তাহলে এই হচ্ছে তার ব্যাসার্ধটা এটাকে আমরা দেখালাম হচ্ছে r2 এটা হচ্ছে পরিবর্তিত অবস্থায় তাহলে পরিবর্তিত অবস্থায় তার যে ব্যাসার্ধ সেটাকে আমরা দেখালাম হচ্ছে r2 দ্বারা এখন বলতে পারি এই যে ছোট একটা ফোঁটা
ভাবে সে একটা বড় কোটায় পরিণত হইল, তাহলে তোমার কাছে একটা প্রশ্ন, ক্ষেত্রফল বাড়ছে না? হ্যাঁ, বড়টা ক্ষেত্রফল বেশি হয়েছে, তাহলে ক্ষেত্রফলের চেঞ্জ হয়েছে, তার মানে এখানে অবশ্যই কাজ হয়েছে। তাহলে আমরা যদি দেখো ক্ষেত্রফলের পরিবর্তন, ক্ষেত্রফলের পরিবর্তন ডেল এ সমান সমান, সবাই একটু শুরুতে একটু ফাঁকা থাকুক, এখানে ভাই একটু লিখি, এখানে একটু ফাঁকা থাকুক। অত বড়টার ক্ষেত্রফল গত ক্লাসে পড়ানোর সময় ভাই এখানে ছোট্ট একটা ভুল করছিলাম, বা আমরা সবাই ভুলটা করছিলাম, আমরা এটাকে বৃত্ত হিসাবে কাউন্ট করছিলাম, তাই না? কিন্তু এটা কি হবে ভাই? গোলক। আমরা প্রথমে ভুলের পাই আর স্কয়ার লিখে ফেলছি, এটা পরে আবার ঠিক করছি 4 পাই আর স্কয়ার। তাহলে এই যে গোলকটা, তাহলে বড়টার ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর 2 স্কয়ার মাইনাস ছোটটার ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর 1 স্কয়ার। অর্থাৎ এটা যখন করবা তখন তুমি একটা ক্ষেত্রফল বৃদ্ধি পাবা, কিন্তু তোমার সারফেস কয়টা হবে? দুইটা। তাই শুরুতে এখানে একটা কত দ্বারা গুণ দিতে হবে? 2 দ্বারা। তাহলে এই দুইটা কেন দিছি এখানে একটু লিখে রাখো, এখানে একটু লিখে রাখো। এই দুইটা দিছি কারণ সাবানের ফোঁটার পৃষ্ঠ দুটি। তাহলে সাবানের ফোঁটার পৃষ্ঠ হচ্ছে দুইটা থাকে, তাই তার দুইটা পৃষ্ঠেরই পরিবর্তন হয়েছে, তাই এখানে একটা 2 দ্বারা গুণ দেওয়া হয়েছে। সাবানের ফোঁটার পৃষ্ঠ থাকে দুইটা, তাই আমরা এখানে হচ্ছে 2 দ্বারা গুণ দিয়েছি। এখন আসো তো ভাইয়া, তাহলে আমরা যে কাজটা বের করি, সুতরাং কৃত কাজ, সুতরাং কৃত কাজ W ইকুয়াল হচ্ছে ডেল এ টি। এখন তোমাদের বইয়ে গেলে দেখবা এই সূত্রটা সাবানের ফোঁটার ক্ষেত্রে এইভাবে লেখা, খেয়াল করো, W ইকুয়াল টু ডেল এ টি। এখন তোমাদের কাছে ভাই প্রশ্ন, ভাইয়া যেটা লিখছে ওরা যেটা লিখছে দুইটাই এক বছর না? অর্থাৎ আমরা এই দুইটা আগে গুণ দিয়ে দিছি, বুঝছো কি বলছি? আমরা এই দুইটা আগেই গুণ করে দিছো ক্ষেত্রফলের বৃদ্ধির সাথে, আর তারা এক্সট্রা করে আবার এখানে একটা 2 দিছে, দরকার নাই, তুমি বুঝে করো যে একটু হচ্ছে একটা পৃষ্ঠের ক্ষেত্রফল বৃদ্ধি, তাই দুইটা পৃষ্ঠ, তাই আমরা এখানে 2 দ্বারা গুণ করে দিলাম। এরপর এই মানটাই না এখানে বসাই দিবা মেইন সূত্র আকারে রাখো, ঠিক আছে ভাই? আচ্ছা, এবার আমাদের বইয়ে দুইটা সূত্র একটু সরাসরি দিয়ে দিছে, আমরা আসলে দুইটা সূত্র একটু দেখি। একটি পানির ফোঁটার ভাই তোমরা পানি দিয়ে পড়ানো হচ্ছে, পানি না বলে যদি পারদ বলে একই তো হবে না? একই তো হবে। একটা পারদের ফোঁটাও তো ভিতরে ফিল আপ থাকে পানির মতো, বা একটা তেলের ফোঁটা ওটাও তো ভিতরে ফিল আপ থাকে, তাহলে ভিতরে ফিল আপ থাকলে একরকম, আর যদি বুদবুদ হয় ভিতরে ফাঁকা থাকে তাহলে সাবানের মতো হবে, ঠিক আছে ভাই? তাহলে একটা পানির ফোঁটা বাইরে ও ভিতরে চাপের পার্থক্য, অর্থাৎ একটা পানির ফোঁটার বাইরে আর ভেতরে চাপের একটা পার্থক্য থাকে, সেই পার্থক্যটা কত? P ইকুয়াল হচ্ছে 2T ডিভাইডেড বাই হচ্ছে স্মল r। এই rটা হচ্ছে পানির ফোঁটার ব্যাসার্ধ, পানির ফোঁটার ব্যাসার্ধ, এই rটা হচ্ছে পানির ফোঁটাটার ব্যাসার্ধ, P ইকুয়াল 2T বাই r। তোমাদের বলো তো ভাই, পানির ফোঁটা না ভাই, এখন ভাইয়া বললাম সাবানের বুদবুদ, দেখে আইডিয়া করে বলতে হবে, এখানে চেঞ্জ আসবে কত? এক্সট্রা একটা 2 আসবে, তাহলে কত হয়ে যাবে? 40 বাই r। তাহলে সাবান আর বুদবুদ এই জিনিসটা একটু আলাদা করে পড়লে এগুলা পারো, বুঝছো? একই সূত্র, খালি যখনই বুঝবা যে ভেতরে ফাঁপা, তাহলে তখন একটা কি দ্বারা গুণ হবে? 2 দ্বারা। তাহলে সেকেন্ড সূত্রটা লেখো, একটি সাবানের বুদবুদের বাইরে ও ভিতরে চাপের পার্থক্য। তাহলে এটা একটু ভেঙে লিখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। P ইকুয়াল 2.2T বাই r, অর্থাৎ পানিতে যা সাবানে তার দ্বিগুণ হবে। তাহলে বলতে এই 2 আর এই 2 গুণ হলে ফাইনালি কত হবে? 4। তাহলে এখানে হচ্ছে P
টি ইকুয়াল হচ্ছে 40 ডিভাইডেড বাই হচ্ছে r। এটা হচ্ছে বুদবুদের ব্যাসার্ধ। তোমরা কালকে ক্লাসগুলো দেখছিলা? খাতা রাখছো? আচ্ছা, আপনাদের হয়ে গেছে বাসা থেকে। বসে বসে একটা চাপিয়ে বসে। এখন আসো তো ভাই, আমরা দুইটা নোট লিখি। এখন নোট আমরা দুইটা নোট লিখি। দাও, তোমরা সবাই পারো, ভাইরা একটা হেল্প করো। লাস্ট ক্লাসে ভাই এটা বুঝাইছিলাম, এদিকে খেয়াল করো। আমরা এরকম একটা সূত্র পড়ছিলাম, W ইকুয়াল হচ্ছে H, তাই না ভাই? আর W এর সূত্র ছিল ডেল A T, আর H ছিল M S ডেল থিটা। ভাই একটু খেয়াল করো, ডেল A আর ডেল থিটার সাথে সম্পর্কটা কি ভাই? সমানুপাতিক। তাহলে ক্ষেত্রফল যদি বৃদ্ধি পায় তাহলে তাপমাত্রার পরিবর্তন হয়, তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাস কোনটা করবে? বৃদ্ধি। কারণ ক্ষেত্রফল বাড়লে, মানে ক্ষেত্রফল যদি বাড়ে তাহলে তাপমাত্রার পরিবর্তন কি হবে? বাড়বে। আবার ক্ষেত্রফল যদি কমে তাপমাত্রার পরিবর্তন কমবে। এটা কেন বললাম? এখানে দুটো নোট লিখতে হবে। ছোট ফোঁটা যুক্ত হয়ে বড় ফোঁটায় পরিণত হলে, বড় ফোঁটায় পরিণত হলে, দেখো সবাই পারবা, যারা লাস্ট ক্লাস করো নাই সবার উদ্দেশ্যে ভাই একবার বলতেছি। এই ক্ষেত্রফল জিনিসটা কি? ক্ষেত্রফল বলতে বোঝায় কোন একটা বস্তু কতটুকু অংশের মধ্যে ছড়ায় আছে, এটাকে বলা হয় তার ক্ষেত্রফল। যেমন ছোট ছোট অনেকগুলা টেনিস বল প্লাস্টিকের, মনে করো তোমরা যে প্লাস্টিকের বলগুলো দেখো, এগুলা যদি এই ফ্লোরে ছড়ায় রাখে, পুরো ফ্লোর জুড়ে ছড়ায় আছে, এটা হচ্ছে তার ক্ষেত্রফল। আর এদেরকে গলায় তুমি বড় একটা বল বানাইছো, তো সেই বড় বলটা তুমি এক কোণায় রেখে দিতে পারবা, তাহলে বলতো ক্ষেত্রফল বাড়ছে না কমছে? অর্থাৎ ছোটগুলা যখন যুক্ত হয়ে একটা বড় কিছুতে তৈরি হবে তখন তার ক্ষেত্রফলটা কি হবে? কমে যাবে। যেমন 1 লিটার পানি তুমি পুরো ফ্লোরে ছড়ায় রাখতে পারবে, এটা হচ্ছে তার ক্ষেত্রফল। কিন্তু এটাকে একটা মগে বা জগে নিলে ছোট্ট একটা অংশের মধ্যে থাকবে, তাহলে উপরের যে পৃষ্ঠটা, কত পৃষ্ঠটা কমে গেছে না এখন, তাহলে ক্ষেত্রফল কি হয়েছে? কমে গেছে। তাহলে ছোট ফোঁটা যুক্ত হয়ে বড় ফোঁটায় পরিণত হলে তোমার ক্ষেত্রফল কমবে। তাহলে ক্ষেত্রফল যদি কমে যায় তাহলে তাপমাত্রা কি হবে? হ্রাস পাবে। তাহলে পরিণত হলে তাপমাত্রা হ্রাস পাবে, তাপমাত্রা হ্রাস পাবে। সেকেন্ড পয়েন্টটা খেয়াল করি, বড় ফোঁটা ভেঙে ছোট ফোঁটায় পরিণত হলে, ছোট ফোঁটায় পরিণত হলে, তাহলে খেয়াল করো আমরা বড় ফোঁটাকে ভেঙে এখন ছোট ফোঁটায় বানাচ্ছি। তাহলে বলতো ভাই, বড়টাকে ভেঙে যখন ছোটটায় বানাবে তাহলে ক্ষেত্রফল কি হবে? বাড়বে না কমবে? বাড়বে। কারণ একটা বড় একটা বলকে কেটে তুমি পুরো ফ্লোরে ছড়াই দিতে পারবা, তাহলে ক্ষেত্রফল তার বেড়ে গেছে। তাহলে ক্ষেত্রফল যদি বাড়ে তাহলে তাপমাত্রা কি হবে? বাড়বে। পরিণত হলে তাপমাত্রা বৃদ্ধি পাবে, তাপমাত্রা বৃদ্ধি পাবে। তাহলে আমরা যদি ছোটগুলাকে বড়টাকে ভেঙে ছোটতে পরিণত করি তাহলে তাপমাত্রাটা হচ্ছে বৃদ্ধি পাবে। আসলে গতকালকের ক্লাস আর আজকের ক্লাসের উপর আমরা কিছু ম্যাথ দেখি, আর আজকে একটু কষ্ট করে ম্যাথগুলো লেখো ভাই, ঢাকা বাইরে আসাতে এগুলা বুঝাই প্রিন্ট দিতে পারি না, একটু লেখা কষ্ট করে লেখা। এক্সাম্পল 1, এক্সাম্পল 1। তো প্রথম যে এক্সাম্পলটা আছে, দেখো একটা সাবানের বুদবুদকে একটি সাবানের বুদবুদকে 1 সেন্টিমিটার ব্যাস হতে 1 সেন্টিমিটার ব্যাস হতে ধীরে ধীরে 10 সেন্টিমিটার ব্যাসে পরিণত করা হলো।
করা হলো। এই প্রক্রিয়ায় কৃত কাজ কত? আর তোমাকে বলে দিচ্ছে পৃষ্ঠটান এটা বলে দিছে 25 ইনটু হচ্ছে 10 ইনভার্স 3 নিউটন পার মিটার। খেয়াল করে বলা হচ্ছে একটা সাবানের বুদবুদকে, ভাই বাংলা দুইটা শব্দ খালি মনে থাকে রাখো, যখনই বুদবুদ শব্দটা বলবে বা সাবানের বুদবুদ হোক বা পানির বুদবুদ হোক যাই হোক না কেন, বুদবুদ বললে পৃষ্ঠ হবে কয়টা? দুইটা। সেটা সাবানের অত বুদবুদ যে শুধু সাবানের হয় তা তো না, অত পানির নিচে মাঝে কিছু একটা বাড়ি হলে তুমি তো ওইখানে একটা বুদবুদ তৈরি করে ফেলতে পারো, তাই না ভাই? বুদবুদ বললেই পৃষ্ঠ হবে কয়টা? দুইটা। আর যখন বলবে ফোঁটা তখন হবে পৃষ্ঠ কয়টা? একটা। যেমন পানির ফোঁটা, তেলের ফোঁটা, বিভিন্ন রকম বলতে পারে তারা। তাহলে আসো আমরা যদি এখানে একটু মাত্র যে সূত্রটা আমরা একবারে পড়ছিলাম আজকে ক্লাসের শুরুতে, ওই সূত্রের ম্যাথ তোমরা একটু লেখো। প্রাথমিক অবস্থায় ব্যাসার্ধ R1 সমান সমান হচ্ছে 1 সেন্টিমিটার ভাগ 2 মানে হচ্ছে 0.5 সেন্টিমিটার, মানে হচ্ছে 0.5 ইনটু 10 ইনভার্স 2 মিটার। এটা প্রাথমিক অবস্থায় তার ব্যাসার্ধ ছিল এইটা। এখন তোমাকে বলা হচ্ছে এই ব্যাসার্ধটা ধীরে ধীরে, এখানে আরেকটা ধীরে হবে, ঠিক আছে, ধীরে ধীরে 10 সেন্টিমিটার ব্যাসে পরিণত করা হলো। এখানে দুইটা ধীরে ধীরে 10 সেন্টিমিটার ব্যাসে পরিণত হলো। এটা পরিবর্তিত অবস্থায় ব্যাসার্ধ R2 ইকুয়াল হচ্ছে 10 সেন্টিমিটার ভাগ 2, এটা হচ্ছে 5 সেন্টিমিটার, এটা 5 ইনটু 10 ইনভার্স 2 মিটার। আমাদেরকে বলছে এই প্রক্রিয়ায় কৃত কাজটা বের করতে, তাহলে W ইকুয়াল হচ্ছে what? W ইকুয়াল হচ্ছে what? তো খেয়াল করতে ভাই, আমরা আজকে ক্লাসের শুরুতে এই সূত্রটা পড়ছি যে একটা বুদবুদের যখন হবে তখন আমরা প্রথমে যে কাজটা করবা ক্ষেত্রফল বৃদ্ধিটা বের করবা। তাহলে এটা হচ্ছে ক্ষেত্রফলের পরিবর্তন del A সমান সমান 2 ইনটু 4 পাই R2 স্কয়ার মাইনাস হচ্ছে 4 পাই R1 স্কয়ার। তাহলে এটাই তো ছিল, তাই না ভাই? এখন 4 পাইটা কমন নিয়ে মান বসাইতে পারো, তাহলে 2 ইনটু 4 পাই কমন নিয়ে নিলাম, R2 স্কয়ার মাইনাস R1 স্কয়ার। তাহলে এখানে মান বসাই দাও, 2 ইনটু 3.1416 ইনটু হচ্ছে 4 R2 এর মান বের করো, 5 ইনটু 10 ইনভার্স 2 তার স্কয়ার মাইনাস R1 0.5 ইনটু 10 ইনভার্স 2 তার স্কয়ার। এটা তো ডেল, এটা কত আসে? 0.022 মিটার স্কয়ার। এই ক্ষেত্রফল কতটুকু পরিবর্তন হয়েছে আমরা সেটা বের করে নিয়ে আসছি। তো চেক করে ভাই আরেকজন, ঠিক আছে? আচ্ছা, এবার কাজটা বের করো। তাহলে কৃত কাজ W সমান সমান কৃত কাজ W সমান সমান হচ্ছে ডেল A T। ডেল A আসছে 0.0622 আর T টা কত দেওয়া আছে? 25 ইনটু 10 ইনভার্স 3। দেখো ব্যাপার কত আছে। হ্যাঁ ঠিক আছে, 1.55 10 ইনভার্স 3, 1.55 ইনটু 10 ইনভার্স 3 জুল।
আচ্ছা লেখা एग्जांपल 2 एग्जांपल 2 এখানে বলা হচ্ছে একটা পানির ফোঁটার ব্যাস একটি পানির ফোঁটার ব্যাস 2 into 10 inverse 3 মিটার। একে ভেঙে 10 to the power 90 সম আয়তনের ক্ষুদ্র পানির ফোঁটায় পরিণত করা হলো। ক্ষুদ্র পানির ফোঁটায় পরিণত করা হলো। আমাদেরকে বলা হচ্ছে এতে কি পরিমাণ শক্তির প্রয়োজন। আর আমাদেরকে বলে দিছে T ইকুয়াল হচ্ছে 72 ইনটু হচ্ছে 10 ইনভার্স 3 নিউটন পার মিটার। পানির পৃষ্ঠটা আমরা বলে দিছি। তো ভাইয়া এই ম্যাথটা আমরা লাস্ট ক্লাসেও করছি, তার একবারও আসছে। তো যারা আগে ক্লাসে আসলে কোনো সমস্যা নেই, একটু মনোযোগ দিলেই বুঝলাম। আমাদেরকে বলা হচ্ছে এতে কি পরিমাণ শক্তির প্রয়োজন। অর্থাৎ আমরা জানি ক্ষেত্রফল বাড়াতে বা কমাতে যে কাজটা সেটা হচ্ছে W ইকুয়াল ডেল্টা AT। এখন তোমাদের কাছে ভাই প্রশ্ন, এতে কি পরিমাণ শক্তির প্রয়োজন বলতে W বের করতে বলছে, বুঝো কিনা? একটা কাজ আমি করব, তাহলে একটা কাজ করতে হলে আমার মধ্যে ওই পরিমাণ শক্তি থাকতে হবে। তাহলে যে কাজটা করবা ওই শক্তিটারই প্রয়োজন হবে তোমার মধ্যে। তাহলে কি পরিমাণ শক্তির প্রয়োজন বলতে অ্যাকচুয়ালি W টাকে বের করতে বলছে। আর W বের করতে হলে তোমাকে ডেল এ বের করতে হবে। আর ডেল এ বের করতে হলে ব্যাসার্ধ জানা লাগবে। দেখো একজনের ব্যাসার্ধ দিছে, কিন্তু বড়টার ব্যাসার্ধ দিছে, কিন্তু ক্ষুদ্রগুলোর ব্যাসার্ধ দেয়নি। তাহলে এখানে তারা একটা শব্দ বলে দিয়েছে, কি বলছে ভাই? সমায়তনে। এটা না বললো কনসেপ্টটা আমরা লাস্ট ক্লাসে বুঝাইছি ভাই। যেমন তুমি বাজার থেকে 1 লিটার পানি কিনে আনলা ভাই, তো 1 লিটার পানি কিনে এনে তুমি ছোট 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 অনেকগুলা গ্লাসে ঢাললা। আর প্রশ্ন হচ্ছে পানি কি বাড়ছে? কয় লিটারই আছে? 1 লিটারই আছে, তাই না ভাইয়া? যদি এটা বেড়ে যেত তাহলে তো এটা মানুষের লাভই হতো। 1 লিটার কিনে আনতাম, ছোট ছোট গ্লাসে ভাগ করতাম, তাহলে অনেক লিটার হয়ে যেত, তাহলে তো আমাদের লাভই হতো। তাহলে আমরা যখন ওইখান থেকে ঢেলে ছোট ছোট গ্লাসে ঢালতেছি, তাহলে পানির আয়তনের কোনো কি হবে না। তাহলে এই শব্দটা যেমন গতকালকে ভাইয়া যে ম্যাথটা করেছি ওইখানে কিন্তু এই শব্দটা বলাই ছিল না। তাহলে বলা থাকুক বা না থাকুক, তোমাকে আয়তন কি ধরে নিতে হবে? সমান। তাহলে আসো আমরা যদি এখান থেকে শুরু করি। লেখো বড় ফোঁটার আয়তন, সমান হচ্ছে n সংখ্যক ছোট ফোঁটার আয়তন। n সংখ্যক ছোট ফোঁটার আয়তন বলতে এটা কোথা থেকে আসছে? মনে করো তুমি 1 লিটার পানি কিনে আনছো, এনে 4টা গ্লাসে নিছো, 4টা গ্লাসের আয়তন ওই 1 লিটার পানির আয়তনের সমান হবে, তাই না ভাই? তাহলে ওইটাই লিখছি আমরা, বড় ফোঁটাটার আয়তন হবে যতগুলো ছোট ছোট ফোঁটায় ভাগ করছো সবগুলা ফোঁটার আয়তনের সমান। তাহলে বড় ফোঁটার আয়তনটা তোমাকে দেওয়া বের করতে পারবো আমরা 4/3 পাই ক্যাপিটাল R কিউব। আর n সংখ্যক, n তোমাকে বলে দিছে দেখো 10 টু দি পাওয়ার 9, তাহলে 10 টু দি পাওয়ার 9 ইনটু ছোট ফোঁটার আয়তন 4/3 পাই স্মল r কিউব। এখন তোমাকে কি বের করতে হবে খেয়াল করো তো ভাইয়া, বড়টার তো বলেই দিছে, তাহলে ছোটটার ব্যাসার্ধ আমাদেরকে বের করতে হবে, তাহলে আমরা স্মল r বের করতে হবে। তাহলে ক্যাপিটাল R কিউব সমান সমান হচ্ছে 10 টু দি পাওয়ার 9 ইনটু হচ্ছে স্মল r কিউব। তাহলে স্মল r সমান সমান হচ্ছে ক্যাপিটাল R ডিভাইডেড বাই কিউব রুট অফ 10 টু দি পাওয়ার 9। তাহলে ক্যাপিটাল R এর মান আমরা বসাই দিচ্ছি ভাই, এখানে খেয়াল করো ভাই, এখানে একটা লাইন স্কিপ করছে, বুঝছো ভাই? তাহলে ক্যাপিটাল R এখানে একটু লেখো, বড় ফোঁটার ব্যাসার্ধ ক্যাপিটাল R 2 into 10 inverse 3 divided by 2 মিটার। 10 inverse
3 মিটার। তাহলে বড় ফোঁটার আয়তনটা হচ্ছে 10 ইনভার্স 3 মিটার। তাহলে এখানে বসাই দাও হ্যাঁ 10 ইনভার্স 3 ডিভাইড বাই কিউব রুট অফ 10 টু দি পাওয়ার 9 কত আসে ভাই? 1 into 10 inverse 6 মানে তাহলে 1 into 10 inverse 6। আচ্ছা খেয়াল করো ভাইয়া আমরা ছোট ফোঁটার আয়তনটা ব্যাসার্ধটা বের করে নিয়েছি। একটু পরে ভাই দেখবো আমরা বোর্ডের সৃজনশীল সলভ করতে গেলে মাঝে মাঝে গতে 3 মার্কের জন্য জাস্ট একটু কি বলে যে বড় ফোঁটা একটা দিয়ে দেয় ছোটটা চায় বা ছোটটা দিয়ে দেয় বড়টা চায়। বুঝছো ভাই এই ক্যালকুলেশনটা আলাদাভাবেও চায় প্রশ্নে। এখন আসলে আমরা ক্ষেত্রফলের বৃদ্ধিটা বের করব। তাহলে হচ্ছে ক্ষেত্রফলের পরিবর্তন বা বৃদ্ধি যাই হোক না কেন ক্ষেত্রফলের পরিবর্তন ক্ষেত্রফলের পরিবর্তন ক্ষেত্রফলের পরিবর্তন ডেল এ সমান সমান 4 পাই n স্মল r স্কয়ার মাইনাস ক্যাপিটাল R স্কয়ার। দেখো মনে পড়ে কিনা না মনে পড়লে কালকে থিওরিটা দেখো আমরা এটা লিখছিলাম তাই না ভাই? একটু মিলাই নাও একটু বুঝাই দাও 4 পাই n r স্কয়ার মাইনাস r স্কয়ার একটু মিলাই নাও ঠিক আছে না? হ্যাঁ 4 পাই n স্মল r স্কয়ার মাইনাস হচ্ছে ক্যাপিটাল R স্কয়ার। তাহলে এখানে মানগুলো বসাবে 4 into 3.1416 n n হচ্ছে 10 to the power 9 into small r square small r হচ্ছে 1 into 10 inverse 6 1 into 10 inverse 6 তার স্কয়ার minus capital R square 10 inverse 3 তার স্কয়ার। দেখো ক্ষেত্রফলটা কত আসে পরিবর্তন zero point 0125 538 মিটার স্কয়ার ডাবল 5 না? আচ্ছা তাহলে তুমি ক্ষেত্রফল কতটুকু বাড়ছে এটা বের করে নিয়ে আসতে হবে। এখন তোমাকে বলছে প্রয়োজনীয় শক্তি বা কৃতকাজ। তাহলে লেখা হচ্ছে প্রয়োজনীয় শক্তি বা কৃতকাজ W ইকুয়াল হচ্ছে ডেল এ টি। তাহলে ডেল এ 0.0125538 টি বলে দিছে 72 into 10 inverse 3 দেখো কত আছে 9.038 10 inverse 4 9.038 10 inverse 4 joule। अच्छा 3 नंबर एग्जांपल चले तो एग्जांपल 3 5 सेंटीमीटर ব্যাসার্ধের একটি বুদবুদ সৃষ্টি করতে কৃত কাজের পরিমাণ নির্ণয় করো। 5 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা বুদবুদ সৃষ্টি করতে কৃত কাজের পরিমাণ নির্ণয় করো। তোমার পৃষ্ঠটা দিয়ে দিছে 3 into 10 inverse 3
পৃষ্ঠটার 3 into 10 inverse 3 নিউটন পার মিটার। সবাই একটু খেয়াল করো, ভাই বারবার দুইটা শব্দ বলতেছে, একটা হচ্ছে বুদবুদ আর একটা হচ্ছে কি ভাইয়া ফোটা। তাহলে এখানেও বুদবুদ বলছে ভাই, তাহলে বলতো ফোটার ক্ষেত্রে সূত্র হচ্ছে এটা, ভাই বুঝাই দিই। ফোটার ক্ষেত্রে মাত্র আমরা যে অঙ্কটা করছি 4 পাই n স্মল r স্কয়ার মাইনাস r স্কয়ার, আর বুদবুদের ক্ষেত্রে আজকের ক্লাসের শুরুতে আমরা যেটা পড়ছি 4 পাই r2 স্কয়ার মাইনাস r1 স্কয়ার, এটা ছিল ফোটার ক্ষেত্রে। তাহলে যে সাবানের যে ফোটাটা আমরা পড়লাম, বলতে r1 ছিল প্রাথমিক ব্যাসার্ধ আর r2 ছিল পরিবর্তিত অবস্থায় ব্যাসার্ধ। এখন বলো তো এই ম্যাথটাতে r1 কত r2 কত? সূত্র তো নিচেরটাই হবে, এটা তো বুঝতেছো, বুঝতে যেতে বলছে। এখন এখানে r1 কত r2 কত? হ্যাঁ r1 0। বলতে একটাও তুমি বুদবুদ বানাইছো, তাহলে কোথা থেকে বানাইছো? ছিল না, বুদবুদটা ছিল না, তারপর তুমি বানাইছো। তারপর প্রাথমিক অবস্থায় তার যে ব্যাসার্ধ সেটা কত ছিল? 0, আর এখন হচ্ছে কত? 5 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে সাইডে একটু লিখে রাখো প্রাথমিক ব্যাসার্ধ। প্রাথমিক ব্যাসার্ধ r1 সমান সমান 0, আর পরিবর্তিত ব্যাসার্ধ, পরিবর্তিত অবস্থায় ব্যাসার্ধ r2 সমান সমান 5 সেন্টিমিটার, 0.05 মিটার। তাহলে আমরা সরাসরি যদি ইকুয়েশনে বসাই দিই ভাইয়া, সলিউশন ডেল a সমান সমান হচ্ছে 4 পাই r2 স্কয়ার মাইনাস r1 স্কয়ার, 4 পাই r2 স্কয়ার মাইনাস 0, তাহলে 4 পাই r2 স্কয়ার। মান একসাথে পরে বসাই দাও, আলাদা করার দরকার নেই, একসাথে চলে আসবে। তাহলে আমরা কৃত কাজটা যদি বের করি, কৃত কাজ, তাহলে আমরা ডেল এটা তো পাইছো তুমি, তাহলে w ইকুয়াল হচ্ছে ডেল a t। ডেল এ হচ্ছে 4 পাই r2 স্কয়ার ইনটু হচ্ছে t, 4 3.1416, r2 হচ্ছে 0.05 স্কয়ার ইনটু হচ্ছে t, 3 ইনটু 10 ইনভার্স 3। টেন ইনভার্স 1.88, 10 ইনভার্স 4। হচ্ছে 9.4248 into 10 inverse 5 আসে। ওইটা হ্যাঁ কি বলবো তোমাদের কেমন হয়েছে? না এটা আসে না তো, এটা আসে 9.42। এটা কার আসছে? এটা কার আসছে? স্যার এটা 2 দিয়ে গুণ হবে না? এটা ভূত ভূত বলছে তো, সব ঘুমাইতেছে এখানে। এটা নিতে এখানে একটা 2 গুণ দিতে হবে তাহলে। সারাদিন কি পড়াইলাম আর কি করলাম, হ্যাঁ? এখানে একটা 2 গুণ হবে না, তাই না? এখানে একটা শুরুতে 2 দিয়ে দাও। তাহলে একটু আগে তো এই ম্যাথটা লিখেও তো ভূত ভূত দাঁড়িয়ে এলাম বোঝানোর জন্য, আর হঠাৎ কোন দিকে চলে গেলাম। তাহলে ভূত ভূত বলছে না, তাহলে একটা 2 দ্বারা গুণ হবে। ঠিক করে না ভাই? 2 গুণ দিছো? আচ্ছা। এবার আসছে না? আচ্ছা, তাহলে কি বুঝলাম বলো তো ভাই? সবাই মিলে একটা সিদ্ধান্ত থাকলেও সেই সিদ্ধান্ত ভুল হইতে পারে, একজনের সিদ্ধান্ত কারেক্ট হইতে পারে। আসো লেখা एग्जांपल 4।
দেখো জাহাঙ্গীরনগর 2015-16 তে যে কোশ্চেনটা আসছে এখান থেকে বলা হচ্ছে একটা সাবান পানির পৃষ্ঠটান একটি সাবান পানির পৃষ্ঠটান সাবান পানির পৃষ্ঠটান 3 into 10 inverse 2 নিউটন পার মিটার একটি সাবান পানির বুদবুদের বাইরে ও ভিতরে চাপের পার্থক্য কোন নিউটন পার মিটার স্কয়ার হলে বুদবুদটির ব্যাসার্ধ কত? এর ব্যাসার্ধ কত? এখন খেয়াল করতে ভাইয়া আমরা আজকের ক্লাসের শুরুতে কিন্তু যে ভিতরের এবং বাইরের চাপের পার্থক্যের দুইটা চিত্র করছিলাম। একটা ছিল পানির জন্য ছিল P ইকুয়াল হচ্ছে 2T/R আর আরেকটা ছিল সাবানের জন্য, সেটা ছিল P ইকুয়াল 4T/R। এখন ভাইয়া প্রশ্নের শুরুতে তারা তোমাকে কনফিউশনে ফেলানোর জন্য তারা কি বলছে ভাই? সাবান পানি। তোমার সাবান হবে না পানি হবে এরকম একটা কনফিউশন পরীক্ষা হলে এত দ্রুত যেটা অ্যানসার গুলা করা লাগে একটু মাথার মধ্যে চিন্তা আসতে পারে, কিন্তু লাস্টে যা কি বলছে বলতো? এখন বলো তো P ইকুয়াল 2T/R হবে না 4T/R? এখন বলো তো ভাই আমরা যে সাবান করতেছি শুধু সাবান দিয়ে কি বাবল বানানো যায়? বাবল বানাইতে হলে অবশ্যই তো পানি লাগে, তাই না ভাই? তার মানে ওইটাকে বলছে সাবান পানি। তাহলে এখানে যেহেতু বুদবুদ বলছে ভাই ওই জন্য ভাই বলতেছি ফোঁটা বলে না বুদবুদ বলে, ওইটা একটু খেয়াল রাখবা। যেহেতু বুদবুদ বলছে তার মানে এখানে কোনটা হবে? ফাঁপা ভিতরে। তাহলে P ইকুয়াল 4T/R। বুদবুদ শব্দটা বক্স করে রাখো 4T/R। তাহলে P এর মান বসায় দাও। P এর মান বসাচ্ছি আমরা 4 আর T হচ্ছে 3 into 10 inverse 2 divided by small r। তাহলে দুই পাশে 4 কাটা, তাহলে স্মল r সমান 3 into 10 inverse 2 মিটার। Example 5. এটা তোমরাই পারবা। একটি পানির ফোঁটা বাইরে ও ভিতরে চাপের পার্থক্য কত? তো পানির জন্য ভাই পৃষ্ঠটানটা মুখস্থ রাখতে বলছে 72 into 10 inverse 3 নিউটন পার মিটার। তো জাস্ট দুইটা অঙ্ক সূত্র দুইটা বোঝানোর জন্য, একটা হচ্ছে বুদবুদের আর আরেকটা হচ্ছে পানির ফোঁটা। পানির ফোঁটাটা বক্স করে রাখা। হ্যাঁ, তাহলে একটা হচ্ছে বুদবুদের জন্য বলছিল তাই আমরা বুদবুদের ফর্মুলা ইউজ করছি, আর এখানে হচ্ছে পানির ফোঁটা বলছে। ঠিক আছে, আর তোমাকে এই যে ব্যাসার্ধ সেটা তোমাকে বলে দিচ্ছি ভাইয়া। ব্যাসার্ধ স্মল r সমান সমান হচ্ছে 3 into 10 inverse 2 মিটার। তাহলে আমরা যদি এখানে সূত্রের মান বসাই দেব সলিউশন P ইকুয়াল হচ্ছে 2T/R
তাহলে 2 into t 72 into 10 inverse 3 small r 3 into 10 inverse 2 কত আসে ভাই 4.8 4.8 নিউটন পার মিটার স্কয়ার বা প্যাসকেলও লিখতে পারবেন। ভাই 2019 সালের পর তো ভাই বললাম এটা আর শর্ট সিলেবাসে নাই, তো তোমাদের কলেজে 2018 সালে যে কোশ্চেনটা আসছে এই টপিক থেকে আমরা ওটা একটু দেখি। লেখা एग्जांपल 6 2018 টেস্ট পরীক্ষার কোশ্চেন, আমরা যদি এই কোশ্চেনটা একটু দেখি। বলা হচ্ছে প্রতিটি 10 ইনভার্স 6 মিটার ব্যাসের প্রতিটি 10 ইনভার্স 6 মিটার ব্যাসের 2500টি পারদের ক্ষুদ্র ফোঁটা মিলে একটি বড় ফোঁটায় পরিণত হলো। একটি বড় ফোঁটায় পরিণত হলো। পারদের পৃষ্ঠটান ও ঘনত্ব যথাক্রমে 4.7 10 ইনভার্স 1 নিউটন পার মিটার এবং 13596 কেজি মিটার পার কিউব। পারদের আয়তন গুণাঙ্ক পারদের আয়তন গুণাঙ্ক 2.5 into 10 to the power 10 নিউটন পার মিটার স্কয়ার। তো একটা জিনিস খেয়াল করছো কিনা, ইনফরমেশনগুলো প্রথম যে ইনফরমেশনগুলো দিছে একদম পুরো উদ্দীপকটা সব কিন্তু আমরা যে টপিকটা পড়তেছি ওইটাই, তাই না ভাই? লাস্টে এক লাইন দিয়ে এটা কিন্তু আগের দিকে নিয়ে গেছে, স্থিতিস্থাপকতা ওই দিকে নিয়ে গেছে, বুঝছিলেন? আমরা গ নাম্বার কোশ্চেনটা চাইছে গ তো চাইছে বড় ফোঁটা দিতে 5 into 10 to the power 7 নিউটন পার মিটার স্কয়ার চাপ প্রয়োগ করা হলে এর আয়তন সংকোচন নির্ণয় করো। এর আয়তন সংকোচন নির্ণয় করো। আর ঘতে বলা হচ্ছে ক্ষুদ্র ফোঁটাগুলো একত্রিত হয়ে বড় ফোঁটায় পরিণত হলে বড় ফোঁটার তাপমাত্রার পরিবর্তন কত? বড় ফোঁটার তাপমাত্রার পরিবর্তন কত? আর তারা এখানে একটা মান দিয়ে দিচ্ছে S সমান 140 জুল পার কেজি পার কেলভিন।
এসটা কি ভাই আমাকে একটু বলে দিই। অর্থাৎ আমরা যে জানি ms del থিটা তাই না? তাহলে এখানে একটা s লাগবে। রেস্ট হচ্ছে আপেক্ষিকতা পারদের। হচ্ছে ওটা বলে দিছে 124। এর চুল দিব তাই তো উঠায় না। এখন ভাই তোমরা ভাই আগামী ক্লাসে প্র্যাকটিস শিক্ষা দিব। ঢাকার বাইরে থেকে আসছে ওটা আমি দিতে পারি না। এই যে এই ঘ নাম্বার যে কোশ্চেনটা ভাই এই টপিকের একদম ইম্পর্টেন্ট এবং কমন কোশ্চেনই হচ্ছে এটা, এই ঘ নাম্বার কোশ্চেনটা। ঠিক আছে, আসো আমরা এই সলভে যাই এবার। আমরা প্রথমে গ নাম্বার যে কোশ্চেনটা এটা সলভটা আগে বলি ভাইয়া। এটা কিন্তু এই অধ্যায়ের প্রথম দিকের পার্টটা। তো তোমরা অনেকে হয়তো সূত্রটা ভুলে যেতে পারো ভাই, আগে একটু মনে করাই দিই। আয়তন গুণাঙ্ক b সমান ছিল p ক্যাপিটাল V ডিভাইডেড বাই স্মল v। এই স্মল v টাই হচ্ছে আয়তনের সংকোচন, আয়তন কতটুকু সংকুচিত হয়। এখন ভাইয়া এটার জন্য তোমাকে দেখো যে বড় ফোঁটাটাতে কতটুকু চাপ প্রয়োগ করা হয়েছে p এর মান দেওয়া আছে, আয়তন গুণাঙ্ক b এর মান দেওয়া আছে, একটা জিনিসই দেওয়া নেই কি ভাই, ক্যাপিটাল V। তাহলে এই জিনিসটাই তোমাকে দেওয়া নেই। তাহলে আমরা ক্যাপিটাল V টা যদি আমরা বের করি, খেয়াল করো মুসনা সবাই দেখো বড় ফোঁটার আয়তন, বড় ফোঁটার আয়তন V সমান সমান হচ্ছে n সংখ্যক না কয়টা বানানো হচ্ছে 2025, আচ্ছা 2500টি ছোট ফোঁটার আয়তন, ছোট ফোঁটার আয়তন। তাহলে এই লাইনটা বুঝো কিনা, বুঝছি না ভাই সব? মানে 1 লিটার বোতলে যে পানি আছে এটা 4টা গ্লাসে তুমি ঢাললা, তাহলে 4টা গ্লাসের পানির আয়তন ওই বড় পানির আয়তনের সমান হবে, তাই না ভাই? তাহলে আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে 2500 ইনটু হচ্ছে ছোট ফোঁটার আয়তন 4/3 পাই স্মল r কিউব। তাহলে 2500 ইনটু হচ্ছে 4/3 ইনটু হচ্ছে 3.1416 ইনটু স্মল r বলে দিছে কত, ওটা মনে হয় ব্যাস। তাহলে 2 দ্বারা ভাগ করে বসো, 10 ইনভার্স 6/2 তারপর হচ্ছে কিউব। তাহলে এখান থেকে আমরা আগে বড় ফোঁটার আয়তনটা আমরা বের করে ফেলছি। One point 1.309 10 ইনভার্স 15 মিটার কিউব। তাহলে আমরা বড় ফোঁটার আয়তনটা আমরা পাইছি। দেখো এখন আমরা বাকিটা হচ্ছে দেখো এই কাজটা হচ্ছে আমাদের এই অংশের কাজ, এটার সাথে মিলাইছে ওইটা। তাহলে এখন এবার আমরা জানি b ইকুয়াল হচ্ছে pv ডিভাইডেড বাই হচ্ছে স্মল v। তাহলে আমাদেরকে স্মল v টা বের করতে বলছে। স্মল v মানে হচ্ছে pv ডিভাইডেড বাই d। মানে p এর মান কত বলছে দেখো তো, কত চাপ দেওয়া হয়েছে 10 ইনভার্স 2.5 ইনটু 10 ইনভার্স 10 না 10 ইনভার্স 10 পাওয়ার না 10 টু দি পাওয়ার 10। আর v এর মান আমরা বের করছি 1.309 ইনটু 10 ইনভার্স 15। আর আয়তন গুণাঙ্ক 2.5 10 টু দি পাওয়ার 10। So চাপটা হবে 5 into 10 inverse 7. 10 টু দি পাওয়ার 7 এর দেখে বলো দেবে হ্যাঁ 5 into টু দি পাওয়ার না সরি ইনভার্স আচ্ছা দেখো 10 টু দি পাওয়ার 5 ইনটু 10 টু দি পাওয়ার ইনভার্স 9 5 ইনটু 10 টু দি পাওয়ার 7। তাহলে দেখো স্মল মিটার কত আছে 2.6 into 10 inverse 18 মিটার কিউব।
আচ্ছা দেখো পরের কোশ্চেনটা জিজ্ঞেস করছে তোমাকে তাপমাত্রা কোনো চেঞ্জ হবে না, আগে বুঝো ভাই। কত তাপমাত্রা আমরা বের করি যে এই সূত্রটা দেই W = H। H মানে হচ্ছে ms ডেল থিটা। ডেল থিটা বের করতে তোমাকে W বের করে নেবে, আর W বের করতে হলে তোমাকে ডেল A ইনটু হচ্ছে কি ভাইয়া T, আর ডেল A এর ভিতরে আবার আছে হচ্ছে 4 পাই n স্মল r স্কয়ার মাইনাস ক্যাপিটাল R স্কয়ার। এখন খেয়াল করো তো ভাইয়া, স্মল r তো তোমাকে দেওয়া আছে, বা ক্যাপিটাল R কোনটা দিছে তারা? স্মল r দিয়ে দিছে, তাহলে ছোট ফোঁটা ব্যাস বলে দিছে। তাহলে আমাদের বড়টা ব্যাসার্ধ বের করতে হবে। সবাই একটু খেয়াল করো তো ভাই, বড়টা তুমি আয়তন জানো না ভাই, তাহলে আয়তন থেকে তুমি ব্যাসার্ধটা বের করে নিয়ে আসতে পারো। তাহলে ঘ নাম্বারে দেখো বড় ফোঁটার আয়তন v সমান সমান, ভাই এইভাবে করতে পারো সবগুলো একই নিয়মে। বড় ফোঁটার আয়তন এভাবে করো তাহলে ভালো হয়। ফোঁটার আয়তন তাহলে সব অঙ্ক একরকম হবে, ইনটু হচ্ছে 2500 ইনটু হচ্ছে ছোট ফোঁটার আয়তন। ফোঁটার আয়তন তাহলে বড় ফোঁটার আয়তন আমরা জানি 4/3 পাই ক্যাপিটাল R কিউব সমান সমান 2500 ইনটু হচ্ছে 4/3 পাই স্মল r কিউব। আচ্ছা স্মল আর কি এটা না কালকে কিছুই হবে না, আমাদের সেকশনে তো এখনো রুটিনই দেয়নি। আমার পরীক্ষা কালকে যাবো না, সোমবার থেকে হায়ার মেথড আইসিটি মঙ্গলবার তো প্র্যাকটিক্যাল থাকুক, পরে বাসায় রেডি তারপর আসবে, সন্ধ্যার সময় যাবো। ওরে এনার্জি রে বাবা। ঠিক আছে, রাতের বেলা ছবি তো আসলে 9টা পর্যন্ত থাকবে। তোরা আয় 5টার সময় আসবি। পাবো না আমাদের তো রবি আর মঙ্গলবার 14 তারিখ রাতের বেলা 15 তারিখ ছোট আর কি 18 তারিখ পর্যন্ত বইমেলা আছে। কেন 28 তারিখ ফেব্রুয়ারি না স্ক্রিন করার জন্য হ্যাঁ প্রতি বছর একটা জায়গায় যাইতে হলে এত প্ল্যান করা লাগে না, ঢাকার মধ্যে ঢাকা তোদের জীবন প্ল্যান করে বাংলাদেশ থেকে আমেরিকা না। আচ্ছা এদিকে আজকে দেখবো না, মালিকের কথা শোনা আচ্ছা একটু খেয়াল করি মার্কারি করে চলে আচ্ছা দেখো তো আমাদের যে লাইনটা ছিল এরকম ছিল তাই না, r কিউব সমান সমান হচ্ছে 2500 ইনটু হচ্ছে স্মল r কিউব, এখানে কাটাকাটি করলে তাহলে আমাদের দেওয়া আছে মেবি ছোটটা তাই না ভাই, তাহলে বড়টার ব্যাসার্ধ তোমাকে বের করতে হবে। তাহলে r ইকুয়াল হচ্ছে কিউব রুট অফ 2500 ইনটু হচ্ছে স্মল r, তাহলে কিউব রুট অফ 2500 স্মল r কত ভাই? আচ্ছা 10 ইনভার্স 6 ভাগ 2, তাহলে এখান থেকে দেখো তো ভাইয়া ক্যাপিটাল আরটা কত আসে। 6.7
78 ইনটু 10 ইনভার্স 6 মিটার। তাহলে আমরা ক্যাপিটাল আরটা পাইছি। এখন আরেকটা জিনিস বের করতে হবে, তোমরা বাইরে বলতে পারবা, এই যে একবার সূত্রটা লিখছি, সূত্র দেখে বলো সবাই পারবে। অর্থাৎ আমরা তো জানি এই কন্ডিশনে W = H, অর্থাৎ যে পরিমাণ তাপ শক্তি লাগবে শক্তির নিত্যতা অনুসারে কৃত কাজ আর তাপ শক্তি সমান হবে। আর এখানে আছে ms ডেল থিটা, অর্থাৎ তুমি ডেল থিটা বের করবা, s এর মান তারা বলে দিছে তাই না, ভর কিন্তু বলে না। তাহলে এখন ভরটা বের করা লাগবে। তাহলে লেখা হচ্ছে ভর m সমান সমান হচ্ছে রো ভি। পারদের ঘনত্ব কিন্তু বলে দিছে 13, তারপর কত বলতে 13596। এখন ভাইরা বলো তো আয়তন কোনটা বলবে, যেটা বলতে বের করে রাখছো। কারণ কি ভাই, ছোটটার আয়তন আর বড়গুলোর আয়তন কি থাকবে, সেম। তাহলে বড় ফোটার যে আয়তনটা বের করছিলাম আমরা, কত আসছিল 2.6 ইনটু 10 ইনভার্স 18। তাহলে দেখো ভরটা কত আসে 53 ইনটু 10 ইনভার্স 14 কেজি। তাহলে আমরা ভরটা পাইছি ভাই। এবার আসো আমরা বাকি কাজে যদি আগাই। আমরা জানি W ইকুয়াল হচ্ছে H। তাহলে W মানে হচ্ছে ডেল A T সমান সমান M S ডেল থিটা। তাহলে এইখান থেকে আমরা ডেল থিটাটা বের করব। তাহলে ডেল থিটা সমান সমান হচ্ছে ডেল A T ডিভাইডেড বাই হচ্ছে MS। তাহলে আমরা এখানে ইকুয়েশনটা আগে সাজাও। তো ভাইয়া ডেল A এটা হচ্ছে 4 পাই n স্মল r স্কয়ার মাইনাস ক্যাপিটাল R স্কয়ার ইনটু হচ্ছে t ডিভাইডেড বাই ms। ভাই সব ভ্যালু দেওয়া আছে, এখন তাহলে মানগুলো বসাও তোমরা দেখে দেখে। স্যার হ্যাঁ ওখানে বড় ফোটার আয়তন হবে না, এই যে রো ভি, হ্যাঁ তো এখানে তো ছোট থাকবে। এটা কাটটা বসাইছে, এটা আয়তন সম্পূর্ণ এটা বসাইছে কেন? বড় ফোটার আয়তন কত ছিল 1.309 10 ইনভার্স 309 10 ইনভার্স 15। তারপরে এখানে কত আছে 1.779 10 ইনভার্স 11। আচ্ছা এখন সব মান ওইখানে বসাবে, একটু ইকুয়েশন সাজানো হয়েছে, এখন মানগুলো বসাও। তাহলে মান বসাও ভাইয়া 3.1416 n কত ছিল ভাই 2500। তাহলে 2500 ইনটু স্মল r, এই স্মল r এই যে 10 ইনভার্স 6 ডিভাইডেড বাই 2 তার স্কয়ার মাইনাস ক্যাপিটাল R বের করছো 6.78 10 ইনভার্স 6 তার স্কয়ার ইনটু পৃষ্ঠটা পারদের বলে দিছে, দেখে বলো ভাই বুঝছো না, দেখে বলো 4.7 না 10 ইনভার্স 1। আর ভাই m তুমি বের করছো 1.779 ইনটু 10 ইনভার্স 11। আর ভাই এই s টা লাগবে, তাই s বলে দিছে 140। একটু ক্যালকুলেটর চাপ দেবে, বিশাল বড় মান আর আমরা দরকার নেই, আস্তে ধীরে থাকি কত আসে।
এখানে 1.37 দেখায়। আসে কারো? হ্যাঁ ঠিক আছে, 1.37 না শুধু? হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা এটা পাইছি হচ্ছে 1.37 কেলভিন, আর আমাদের পরিবর্তনের ক্ষেত্রে কেলভিন আর সেলসিয়াস সমান 1.37 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা পরের কোশ্চেনটা লেখো, এটা তোমরা এখন ক্লাসে করবে, দিনাজপুর 17 একটা কোশ্চেন সবাই একটু ক্লাসে করবে। তাহলে কার কথার ভুল হচ্ছে কত নাম্বার একজন করবে? লেখো। একই আকারে 10টি পানির ফোঁটা একত্রিত হয়ে একটি বড় ফোঁটায় পরিণত হলো। একটি বড় ফোঁটায় পরিণত হলো। বড় ফোঁটায় পরিণত হলো। প্রতিটি ছোট ফোঁটার ব্যাস, প্রতিটি ছোট ফোঁটার ব্যাস 5 × 10⁻⁷ মিটার। আর ব্র্যাকেটে বলে দিছে T = 72 × 10⁻³ নিউটন পার মিটার। বলতে বলা হচ্ছে বড় ফোঁটার ব্যাস কত, আর হতে বলা হচ্ছে উদ্দীপকের ঘটনায় পানির তাপমাত্রার কোনো পরিবর্তন হবে কিনা। দেখো করো ভাই, প্রথমে ব্যাসার্ধ বের করো, ব্যাসার্ধ বের করে 2 দ্বারা গুণ দিলে ব্যাস পেয়ে যাবে।
ক্যাপিটাল আর আসছে কারণ 1.077 আর আর ব্যাসার্ধ 5.6 into 10 inverse 5.36 386 386 10 ইনভার্স 7 7 মিটার। হ্যাঁ আগে যে ব্যাসার্ধ বের হবে তারপরে ব্যাস বের করব। সুতরাং বর্গফুটার ব্যাস সমান সমান 2r 2 into 5.386 10 inverse 7 কত আসছিল ভাইয়া 10 inverse 6 মিটার। তো বলা হচ্ছে তাপমাত্রার কোনো পরিবর্তন হবে কিনা ভাইয়া। গ সরাসরি এখান থেকে শুরু করি W ইকুয়াল H M কি দিছে নাকি দেয় না? আচ্ছা বের করব। তাহলে W ইকুয়াল হচ্ছে ডেল A T সমান সমান হচ্ছে ms ডেল থিটা। তাহলে ডেল থিটা সমান সমান হচ্ছে ডেল A T ডিভাইডেড বাই হচ্ছে ms। তাহলে পাশে একটু m টা বের করলাম। m ইকুয়াল রো v 4/3 pi small r cube 1000 into 4/3 into 3.1416 into small r 5 into 10 inverse 7 divide by 2 তারপর হচ্ছে কিউব। তাহলে ভাই m টা কত আসে? তো 6.54 10 inverse 17 6.54 না ভাই 10 inverse 17 কেজি। আচ্ছা তাহলে এখন বাকিটা যদি আমরা এখানে সূত্রটা একটু সাজাই নাও ডেল থিটা সমান সমান হচ্ছে 4 পাই n small r square minus capital R square into t divided by ms। তাহলে ভ্যালু বসান 4 into 3.1416 n কত ছিল 10 না ভাই n 10 আর স্মল r হচ্ছে 5 into 10 inverse 7 divided by 2 তার স্কয়ার মাইনাস ক্যাপিটাল R এই যে এখানে বের করা আছে 5.386 10 inverse 7 তার স্কয়ার এর সাথে আসবে t পানির জন্য t দেওয়া থাকতে পারে নাও থাকতে পারে 72 into 10 inverse 3 m তুমি বের করছো 6.54 10 inverse 70 বলতো s দেওয়া নাই কারণ পানি বলছে তাহলে 4200 বুঝছি ভাই 4200 পানির জন্য আপেক্ষিক তাপ হচ্ছে 4200 দেখো কত আসে সকাল হয়ে যাবে তো দেখো 0.11 আর লাগবে না 0.1106 কেলভিন আসছে 1.1031 তোমার কত আছে এটাই অ্যানসার লেখা এটাই লেখো সমান 0.1106 ডিগ্রি সেলসিয়াস
আচ্ছা খেয়াল করবে উঠেন। তো এই রিলেটেড আরো অনেকগুলো ম্যাথ ভাই নেক্সট ক্লাসে প্র্যাকটিস ক্লাসে দিব আর কি। তো সবগুলা ম্যাথের মধ্যে যে মেইন ম্যাথগুলো ভাই ওগুলো করাই দিয়েছি আর কি। তো এখান থেকে দুইটা ইম্পর্টেন্ট ব্যাখ্যামূলক প্রশ্ন আসে, ওই দুইটা ভাই জাস্ট বুঝায় শেষ করতেছি। উঠেন। দাম স্যার কত আসছে? আমাদের টিচার কত আসছে? 1.10 আমারও আসছে। কত আসছে? 1.1 আচ্ছা তাহলে ওরা ক্যালকুলেটর ইউজ করছে 1.10317 ডিগ্রি সেলসিয়াস। সমস্যা নেই, ক্যালকুলেটর যা আছে ঠিক আছে। এবার দুইটা ব্যাখ্যামূলক প্রশ্ন লিখবে, তারপরে ভাইয়া শেষ করতেছি। লেখো ব্যাখ্যা। এই দুটা ব্যাখ্যা প্রায় সময় পরীক্ষায় আসে। সেটা কি? সেটা হচ্ছে ভাই বলতে এক ফোঁটা পানি, এদিকে খেয়াল করো, এক ফোঁটা পানি যদি তুমি একটা আম পাতার মধ্যে দাও বা আম পাতাকে পানিতে চুবাও, বলতে আম পাতা ভিজে গেছে, তাই না? তো এখানে আম পাতা যায়, আম পাতা, জাম পাতা, কাঁঠাল পাতা, যে কোনো পাতাই হইতে পারে পরীক্ষায়। আর ঠিক একটা কচু পাতা নিয়ে এবার পানিতে কতক্ষণ লাগাচাড়া করো, ভিজবে কিনা? আজকে বাজারে যেতে কচু পাতা ভিজে না। কচু পাতা কখনো পানিতে ভিজে না, ঠিক আছে? কচু পাতা পানিতে ভিজে না, ঠিক আছে? আজকে বাজারে এখান থেকে যাওয়ার সময় যে ভ্যানে গেছে, কচু পাতা নিয়ে পানিতে এইভাবে নাড়াচাড়া করবে, দেখবে যে কচু পাতা একটু পানিও লাগবে না, বরঞ্চ পানি ফালাবা, এটা ফোটা ফোটা তৈরি হবে আর এটা পিছলা এদিক সেদিক দৌড়াদৌড়ি শুরু করে, মানে ওইটার সাথে ভিজে না। তাহলে একই পাতা, আম পাতা, জাম পাতা, কাঁঠাল পাতা, লিচু পাতা, যাই বলো না কেন সেটা ভিজতেছে, কিন্তু কচু পাতা ভিজতেছে না। তার মানে নিশ্চয়ই এখানে কোনো একটা রিজন আছে। রিজনটা কি? মনে করো তোমাদের নিজেদের একটা ফ্রেন্ড সার্কেল আছে, নিজেদের মধ্যে একটা বন্ডিং আছে। নিজেদের মধ্যে যে বন্ডিংটা, এটাকে আমরা বলি হচ্ছে সংশক্তি বল, তাই না ভাই? আমরা পড়ছিলাম দুটা বল, একটা ছিল সংশক্তি আর একটা ছিল আসঞ্জন। নিজেদের মাঝখানে যে বন্ডিং সেটাকে বলে সংশক্তি, আর আমার সার্কেলের সাথে আরেকটা সার্কেলের যে বন্ডিং সেটাকে বলে হচ্ছে আসঞ্জন। মানে একটার সাথে অন্য আরেকটা যেটা, সেটাকে বলে কি ভাইয়া? আসঞ্জন। এবার তোমরা ভাইরে বলো তোমাদের নিজেদের মধ্যকার বন্ডিংটা, মানে ভাই আবার বলতেছি, নিজেদের মধ্যে যে বন্ডিং সেটা হচ্ছে সংশক্তি, আর নিজেদের সাথে অন্যদের যেটা সেটা হবে আসঞ্জন। তুমি এবার ভাইকে একটু বলবা তোমাদের নিজেদের মধ্যকার বন্ডিং যেটা, সেটা যদি স্ট্রং হয় তাহলে তোমার কাছে ভাই প্রশ্ন, তুমি কি অন্য সার্কেলের সাথে কি আর মিশবে না? কিন্তু নিজেদের মধ্যে যদি বন্ডিংটা শক্তিশালী না হয়, মানে সংশক্তি বলটা যদি শক্তিশালী না হয়, নিজেদের বন্ডিং থেকে আরেকজনের সাথে যদি বন্ডিং বেশি হয়, তখন নিজের সার্কেল ছেড়ে থেকে কিন্তু অন্য সার্কেলে চলে যাবে, তাই না ভাই? তাহলে এটা কি বল হলো বলো তো ভাই? আসঞ্জন বল। তাহলে ভাই দুইটা কোশ্চেনের উত্তর দাও। সংশক্তি বল যদি বেশি হয় তাহলে সে কি অন্যদের সাথে বন্ড তৈরি করবে কিনা? না, সে নিজের সাথেই থাকবে। যেমন কচু পাতার ক্ষেত্রে যেটা হয়, পানির যে সংশক্তি বল আর কচু পাতার নিজের যে সংশক্তি বল, অর্থাৎ পানি অণুর সাথে বল, কচু পাতার অণুর সাথে বল, এই সংশক্তি বলগুলা থাকে আসঞ্জন বলের চেয়ে বেশি। এই কারণে পানির সাথে বন্ড করে থাকে, কচু পাতার সাথে বন্ড করে থাকে, একজন আরেকজনের সাথে যুক্ত হয় না। বুঝছি ভাই? তাহলে বলতে আম পাতার ক্ষেত্রে কি হয়েছে? তাহলে আম পাতার ক্ষেত্রে নিজেদের যে সংশক্তি বলটা সেটা আসঞ্জন বলের চেয়ে কম না বেশি? তাহলে কম, যার কারণে আম পাতা এবং পানি একসাথে যুক্ত হয়ে গেছে। বুঝছি ভাই? তাহলে এই এরকম অনেক প্রশ্ন আসতে পারে। তাহলে ভাইয়া কে কাকে ভিজাবে পরীক্ষায় যদি এই প্রশ্নগুলো আসে, অ্যান্সার একটাই, যে সংশক্তি আর আসঞ্জন। সংশক্তির বল যদি বেশি হয়ে যায় তাহলে ভেজাবে না, যদি সংশক্তি বল কম হয়, আসঞ্জন বল বেশি হয়, তাহলে কি হবে? ভেজাবে। যেমন ভাই আরো দুইটা ব্যাখ্যার আগে ছোট্ট করে দুইটা ছবি আঁকি, তোমরা ভাইরে বলবা যে এটা কেন হয়, কখনো হয়তো দেখো নাই, এখন খেয়াল করলে দেখবা। সেটা হচ্ছে মনে করো দুইটা পাত্র নিলাম ভাইয়া, দুইটা পাত্রের মধ্যে ভাইয়া একটাতে নিলাম পানি, ঠিক আছে? এখানে আছে পানি, এখানে আছে পানি, আর এখানে আছে পারদ। তুমি একটু খেয়াল করো তো ভাইয়া, দুইটা ছবি দুই রকম আসছে, খেয়াল করো। এখানে আছে হচ্ছে পারদ, তুমি খেয়াল করো বলতো দুইটাই কিন্তু তরল, দুইটাকেই তুমি কাঁচের পাত্রে রাখছো, রাখার পরে দুইটা তরল কিন্তু দুই রকম শেপ করে আছে। পানি একটা অবতল সারফেস তৈরি করে রাখছে, আর পারদ কি তৈরি করছে? উত্তল সারফেস। তাহলে পরীক্ষা আসে কেন পানি অবতল সারফেস তৈরি করছে?
একটু লিখে রাখো, অবতল। আর পারদ হচ্ছে একটা উত্তল সারফেস তৈরি করে থাকে সব সময়, উত্তল। তাহলে পরীক্ষা আসে কেন পানি অবতল সারফেস তৈরি করে আর পারদ কেন উত্তল সারফেস তৈরি করে, এর ব্যাখ্যা অলরেডি আমরা বলে ফেলছি ভাই। তোমরা এবার ভাইরে বলো তো, পানির সাথে যে আকর্ষণ সেটা কি? সংশক্তি। পানির সাথে কাছে আসঞ্জন। তোমরা একটু খেয়াল করো তো, আসঞ্জন বল বেশি হওয়ার কারণে এদিকে দেখো কাঁচ পানিকে টেনে উপরে উঠে ফেলছে। সংশক্তি বল কম, মানে পানির অণুর সাথে বন্ডিং কম, যার কারণে পানির অণুর সাথে যে বন্ডগুলো আছে এগুলো একটু নিচে আছে। আর আসঞ্জন বল বেশি হওয়ার কারণে পানিকে টেনে সে কি করে ফেলছে, উপরে তুলতে ফেলছে। এই জায়গা খেয়াল করো তো, তাহলে কি হয়েছে? কোন বন্ডিংটা বেশি হয়? পারদের সাথে কাচের বন্ডিংটা কম, মানে আসঞ্জন বল কম, যার কারণে পারদ পানিকে ধরে রাখতে পারতেছে না। সরি, কি জানো, কাচ পারদকে ধরে রাখতে পারতেছে না। তাহলে তোমাদের কাছে তার প্রশ্ন, এই কন্ডিশনে পারদ এই পাত্রটাকে ভেজাবে কিনা? না। এই কারণে ভাই তুমি দেখবা পারদ হাতে না হাত ভিজে না। পারদকে কোন পাত্রে রাখো, পাত্র ভিজে না, কারণ কি ওখানে আসঞ্জন বল থাকে অনেক কম, সংশক্তি বলটা থাকে কি বেশি। এই কারণে পারদকে যে কোনো জায়গায় ফালাবে দেখবা পারদ দৌড়াদৌড়ি করে, ভিজে না। কাগজে রাখো তাও ভিজবে না, বুঝবে? কারণ কি পারদের নিজেদের যে সংশক্তি বলটা এটা অনেক কি বেশি। তাহলে এখানে আমরা একটু লেখো এই দুইটা পয়েন্ট, সংশক্তি বল গ্রেটার দেন আসঞ্জন বল হলে, আসঞ্জন বল হলে ভাইয়া যেটা বোঝানোর জন্য বলছে ওইটা মাথায় রাখো, যে নিজেদের বন্ডিংটা যদি বেশি হয় তাহলে আমরা অন্যদের সাথে বন্ড তৈরি করবো না। তাহলে এবার ওইটা থেকে ভাইকে বলো, সংশক্তি বল যদি আসঞ্জন বলের চেয়ে বেশি হয় তুমি কি অন্য কারোর সাথে বন্ধন তৈরি করবে না? এই বন্ধন তৈরি করবো না এই কথা মানে আমি তার সাথে কোনো রিঅ্যাকশনে যাব না, তাকে ভিজাবো না। তাহলে সংশক্তি বল যদি গ্রেটার দেন আসঞ্জন বল হয় তাহলে ভিজবে কি ভিজবে না? ভিজবে না, তাই না? সংশক্তি বল গ্রেটার দেন আসঞ্জন বল হলে ভিজবে না, ভিজবে না। 2 নাম্বার, সংশক্তি বল লেস দেন আসঞ্জন বল, আসঞ্জন বল হলে, অর্থাৎ ভাইয়া আসঞ্জন বলটা বেশি, মানে অন্যদের প্রতি যে আকর্ষণ সেটা বেশি, তাহলে সে একজন আরেকজনকে কি করবে, ভিজাবে, মানে যুক্ত হয়ে যাবে আর কি। তাহলে হচ্ছে বলে ভিজবে। এখন খেয়াল করো ভাইয়া যতগুলা ব্যাখ্যা বলছি সবগুলার উত্তর হচ্ছে এই দুইটা লাইন। তুমি এবার তোমার মতো করে যদি আসে পরীক্ষায় সংশক্তি আসঞ্জনের সংজ্ঞাটা দিয়ে তারপর মেইন এই দুইটা লাইন লিখতে হবে। কি কি আসতে পারে, যে পানির উপরিতল বা পানির সারফেসটা কেন অবতল হয়, আবার ঠিক একই তরল পারদের কেন উত্তল হয়, অ্যানসার এই দুইটাই, বুঝবে? তারপরে আসতে পারে কচু পাতা পানিতে ভিজে না কিন্তু আম পাতা কেন পানিতে ভিজে, তার উত্তর কি এটাই, বুঝবে? তাহলে নিচে লেখো একটা লাইন, এই কারণে আম পাতা পানিতে ভিজে কিন্তু কচু পাতা পানিতে ভিজে না। এই কারণে আম পাতা পানিতে ভিজে কিন্তু কচু পাতা পানিতে ভিজে না। এই কারণে আম পাতা পানিতে ভিজে কিন্তু কচু পাতা পানিতে ভিজে না। এই কারণে আম পাতা পানিতে ভিজে কিন্তু কচু পাতা পানিতে ভিজে না। আচ্ছা খেয়াল করি ভাইয়া, তাহলে ছোট্ট একটু টপিক আছে, আগামী শুক্রবারে ওটা শেষ করে আমরা শুক্রবারে নতুন অধ্যায় শুরু করবো আর কি। আর তোমাদের যেতে এই উইকে পরীক্ষা শেষ হয়েছে, তো অনেকে এই উইকে এক্সাম দিতে চাচ্ছে না, আমাদের এক্সামটা পরের উইকে বৃহস্পতিবারে হবে, ঠিক আছে? আর ভাইয়া আজকে হচ্ছে পুরো প্লেলিস্টটা দিয়ে দিবে ওখানে, কার কোনটা কোন জায়গায় মিস আছে একটা একটা করে চেক করে কমপ্লিট করে নিবে পরীক্ষার মধ্যে, ঠিক আছে?